স্বাগত বন্ধুরা। মিনুর গপ্পসপ্পর আসরে আজ পড়ছি নবনীতা দেবসেনের রম্য সাহিত্য থেকে মণিমোহন। এক একটা মানুষ জীবনে আসেন বলে জীবনটায় আলো বাতাস বেড়ে যায়। অনেকগুলো নতুন জানালা দরজা ফুটিয়ে দিয়ে যান তারা মনের মধ্যে। আমাদের ডাক্তারবাবু তেমনই একজন। তাকে নিয়ে আমাদের আহ্লাদের সীমা নেই। অসুখ করলেই তবে ডাক্তারের পদার্পণ হয় বাড়িতে। অথচ ডাক্তারবাবু এমনই মানুষ, বাড়িতে পা দিলেই খুশি খুশি আলো আলো ভাব। অসুখ বিসুখ সব কোথায় উড়ে পালায়। ডাক্তারবাবু এলেই আমরা কাজকর্ম ফেলে তাকে ঘিরে বসে যাই। ভাগ্যিস মায়ের বয়স হয়েছে, এটা ওটা লেগেই আছে। ডাক্তারবাবু আসাও সকাল বিকেল লেগেই আছে। আমাদের গল্প শোনার লোভেরও কোনো শেষ নেই। এরকম একজন পারিবারিক গুরুজন সবজান্তা ফ্যামিলি ফিজিশিয়ানের মূল্যবান ভূমিকা সমাজে আর তেমন চালু থাকছে না। দাঁতের জন্য ডেন্টিস্ট আর চোখের জন্য চোখের ডাক্তার, এইটুকুই শুধু ছিল আগের দিনে বাড়ির ডাক্তারবাবুর এখতিয়ারের বাইরে। আর এখন নাকের জন্য নাক স্পেশালিস্ট, বাকানের জন্য বাকান স্পেশালিস্ট, কোমর ব্যথার জন্য এক জাতীয় ডাক্তার, মাথার যন্ত্রণার জন্য আরেক জাতের ডাক্তার, সামান্য জ্বরজারি, পেটের অসুখ, গলা ব্যথা, এসবের জন্য ডাক্তারবাবুরা আসেন না। এখন রুগীকে ডাক্তারখানাতে নিয়ে যেতে হয়। শরীরে না দিলে পিটি টু ব্যাড। ডাক্তারখানাতে যাওয়া মানেই ফর্মাল ভিজিট। গোটা আবহাওয়াটাই আলাদা। কেজো ঝটপট লাইন দিয়ে বাইরের লোক বসে আছে। খুব তাড়াতাড়ি কোনো রকমে নিজের কাজটুকু সেরে নিয়ে নিষ্ক্রান্ত হও। অন্যরা ঢুকবার জন্য ব্যাকুল, গল্পগুজবের প্রশ্নই নেই। রোগটা নিয়েও যে ভালো করে গুছিয়ে গাছিয়ে সব কথা বলা হয়ে ওঠে না। বেশি সময় নেওয়া মানে স্বার্থপরতা। বেরোতে পারলে বাঁচি। কিন্তু ডাক্তারবাবু যখন আসতেন আমরা সবাই তখন স্বার্থপর। মার কাছে উনি বসেছেন কি বসেননি, আমি তো আছি। আমার তো ডিউটি সেখানে থাকা। আমার দুই কন্যাও গুটি গুটি ঠিক সেইখানে হাজির হবে। ডাক্তারবাবুর এমনই মায়া। গল্পের মায়াজাল বিছিয়ে আর ভালোবাসার ফাঁদ পেতে তিনি আমাদের পুরো পরিবারকে জ্যান্ত ধরে ফেলেছিলেন। ডাক্তারবাবু যতদিন ছিলেন আমাদের রোগশোক নিয়েও জীবনের রং উজ্জ্বল সোনার বর্ণ ছিল। এমন মানুষটি আর দেখিনি। মায়ের সেবার ভীষণ অবস্থা। সে কি তুলকালাম, যাই কি না যাই, তুমুল কাণ্ড চলছে। ডাক্তারবাবু রাত্রির ভোর বসে আছেন চেয়ারে, আমরাও আশেপাশে। মা হঠাৎ জ্ঞানস্থ হয়ে কি বকতে শুরু করলেন। চারটে ইঞ্জেকশন পড়েছে সেই এক রাত্রেই। মা কি যেন বলছেন গুনগুন করে। আমরা সবাই হুমড়ি খেয়ে পড়লাম। মায়ের মুখের ওপর কান পেতে শুনি, খুব ক্লান্ত, খুব স্বগত নিম্নকণ্ঠে, প্রায় যেন নিজেরই কানে কানে নিজেকেই বলছেন, আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা। নিশীথ বেলা, সঘন বরষা গগন আধার, হেরো বাড়ি ধারে কাঁদে চারিধার, ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাসাই ভেলা। ডাক্তারবাবুও ঝুঁকে পড়ে মার প্রলাপ শুনছিলেন। মোটেই তো প্রলাপ নয়। ডাক্তারবাবু মাকে মুখ ঝামটা দিয়ে উঠলেন, ইস, বকলেই হইল, ওসব শুনুম কেন? এমার্জেন্সি ডিক্লিয়ার কইরা দিছি না, অলিতে গলিতে আর্মি নামাইয়া দিছি। ওসব মরণ খেলাধুলা একেবারে বন্ধ, এখন জীবন খেলা। শোনেন তবে, এখনও ভাঙ্গেনি মেলা, নদীর তীরের মেলা। এ শুধু আষাঢ় মেঘের আধার, এখনও রয়েছে বেলা, বুঝছেন? ডাক্তারবাবুর নির্মল হাসির সঙ্গে মারও মুখে হাসি ফোটে। মায়ের সঙ্গে কবিতার যুদ্ধ হতো ডাক্তারবাবুর। মা এক স্তবক তো ডাক্তারবাবু আরেক স্তবক। শুধু কি রবীন্দ্রনাথ? বাবার ওমর খৈয়াম, মার অপরাজিতা দেবী থেকে ডাক্তারবাবু মুখস্থ আবৃত্তি করতেন। তার সঙ্গে তাল মিলিয়ে আবৃত্তি করতে পারতেন না। ডাক্তারবাবু বাক্য শুরু করলেন, এইবার আপনি সেরে উঠবার পরে আমরা স্থির করেছি। আর সেরে ওঠা, এই ঘুম চেয়েছিল বুঝি। আরে থামেন মশাই,
ওই কবিতা এখন থাক, এখন হইল গিয়া জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। কি জানেন, মর্মে মর্মে টের পেয়েছি, অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত। আহা, কইয়া দিলাম না, জীবনানন্দ না? অন্তর্গত রক্তের ভিতরে যাই খেলা করুক, এখন মুখে খেলবেন একা রবীন্দ্রনাথ, বিশ্বপ্রাণের কবি, জীবনের জয়ের কবি। নো জীবনানন্দ, সেন্সার্ড। শুধু রবীন্দ্রনাথ ঠাকুর অ্যালাউড ইন দ্য পেশেন্টস কেবিন। এই তো ভালো লেগেছিল আলোর নাচন পাতায় পাতায়, বুঝছেন? অনলি আলোর নাচনের কবিতা। জীবনানন্দও হবে, সেরে উঠে, সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে যত খুশি জীবনানন্দ পড়ুন না। নট নাও, হোয়েন ইউ আর অলরেডি সিক অ্যান্ড ডিপ্রেসড। উই ডোন্ট ওয়ান্ট। এইখানে সরোজিনী শুয়ে আছে। মা ডাক্তারবাবুরই বয়সী, প্রায় সমসাময়িক। মায়ের সঙ্গে ডাক্তারবাবুর যে মধুর সখ্য, আমার মেয়েদের সঙ্গেও তার ভাব ঠিক তেমনই। ডাক্তারবাবু আমাদের দীপশিখার কাছে পতঙ্গের ন্যায় আকর্ষণ করেন। কত যে গল্প তার ডাক্তারির ঝুলিতে। তার ছেলেবেলা কেটেছিল পূর্ববঙ্গের গ্রামে। তার ডাক্তারি বেলার শুরুও সেই পূর্ববঙ্গের গ্রামে। ডাক্তারি প্র্যাকটিসের 55 বছর পূর্ণ হয়ে গেছে। ম্যাট্রিক পরীক্ষায় সোনার মেডেল পাওয়া LMF ডিপ্লোমাধারী ডাক্তার। গ্রাম থেকে কলকাতা শহরে এসে ডিগ্রি পরীক্ষা আর দেয়া হয়নি তার। আজ অবধি আমাদের ডাক্তারবাবুর সঙ্গে তুলনীয় জেনারেল ফিজিশিয়ান আমার অভিজ্ঞতায় আমি পাইনি। আরোগ্যতার চাহনিতে, আরোগ্যতার হাসিতে, শুশ্রূষাতার অঙ্গুলি স্পর্শে, গভীর প্রজ্ঞায়, গভীরতর প্রেমে এবং অন্তহীন বিশ্বাসে ভরা মানুষটি, তার প্রধান কাজ রুগীর মধ্যে আত্মবিশ্বাস ভরে দেয়া। বাঁচার ইচ্ছা আর বাঁচার শক্তি দুটোই তোমার পুরোপুরি আছে। এটাই রুগীর মাথায় গজাল মেরে নয়, ম্যাজিক করে গুজে দিতে জানেন ডাক্তারবাবু। আমার বৃদ্ধ বাবা ও মা দুজনেরই বেলায় তার এই ম্যাজিককে আমি বারংবার কাজ করতে দেখেছি। অন্তহীন সময় হাতে নিয়ে আসেন ডাক্তারবাবু। ঠেলে না তুলে দিলে নাইবার খাবার টাইম পার হয়ে যাবে। স্ত্রী বসে থাকবেন ভাতের থালা নিয়ে। ডাক্তারবাবু গল্প বলবেন, আমরা সবাই গোল হয়ে বসে শুনব। রুগী দেখাটা যেন অজুহাত মাত্র, আসল কাজ এইটে, চা খাওয়া আর গল্প বলার আসর বসানো। ডাক্তারবাবুর গল্পে ঝাঁপি তো অন্তহীন। ইঞ্জেকশন দেবার সময় সেগুলোই প্রধানত ইথারের কাজ করে। গল্প বলতে বলতে ভুলিয়ে ভালিয়ে কখন যে পুটুস করে ইঞ্জেকশন দিয়ে দেন, রুগী টেরও পায় না। পিঁপড়ে না মশা, সেই সব গল্পে কত অচেনা গ্রাম, কত ধান ক্ষেত, পাট ক্ষেত, কত পাড় ভাঙা বান ডাকা নদী, জলে ভেসে যাওয়া নৌকা চলা উঠোন, কত নিঝুম বাঁশঝাড়, কত হঠাৎ জেগে ওঠা ডুবোচর, কত ভূত পেতনি ব্রহ্মদত্ত এবং তাদের অনস্তিত্ব, কত গরু বলদ ঘোড়া কুকুর শেয়াল বনবিড়াল, কত চাষাভুষো জোদ্দার জমিদার, কত দপ্তরি মুচি চামার ময়রা, কত মৌলবী সাহেব পণ্ডিত মশাই উকিল মোক্তার, তাদের কত গল্প। আর কি সুন্দর করেই বলতে পারেন সেই সব গল্প ডাক্তারবাবু। ডাক্তারবাবুকে এই গ্রাম থেকে সেই গ্রামে রুগী দেখতে যেতে হতো। কাঁচা রাস্তায়, নদীপথে, কতভাবে, সাইকেলে, ঘোড়াতে। হ্যাঁ, ঘোড়ায়। ডাক্তারবাবুর একটি ঘোড়া ছিল। তার রং যদিও নীল নয়, তবু তার নাম ছিল চৈতক। চৈতক নামেই ঘোড়া। তার বুদ্ধিশুদ্ধি সবই ছিল একজন ভদ্র সভ্য অল্প বয়সী ছেলের মতন। সেই চৈতকের অনেক গল্প আছে। চৈতককে 20খানা গ্রামের মানুষ চিনত ডাক্তারবাবুর ঘোড়া বলে। সেই কারণে চৈতকের খুব অহংকারও ছিল। চৈতকের বেশ সাধারণ চেহারা বটে। বাইরে থেকে দেখলে মনে হবে বাদামি রঙের সাধারণ একটি ঘোড়া। তার ঘাড়ের কেশরেও কোনো বৈশিষ্ট্য নেই, লেজের চামড়েও না। বৈশিষ্ট্য সব তার চরিত্রে। বৈশিষ্ট্যের যেখানে থাকার কথা, ডাক্তারবাবুর নিজেরও তাই, তার গল্পেরও তাই। আমি বলবো
কেবল ডাক্তারবাবুর ছেলেবেলার একটি মিষ্টি গল্প, যে রকমের ঘটনা কেবল ডাক্তারবাবুদের ছোটোবেলাতেই সম্ভবপর ছিল। আমরা যখন ছোট তখন এই আবহাওয়ার জাদু আর বাতাসে ছুঁয়ে নেই, এখন তো নেই। এমন গল্প কিন্তু আমাদের শহরে ছেলেবেলাতে আর তৈরি হয়নি, হতে পারেনি। আমাদের সন্তানদের ছেলেবেলায় তো আরও অসম্ভব। ডাক্তারবাবুদের গ্রামে বাবুদের বাড়ি, অর্থাৎ উচ্চশিক্ষিত এবং সচ্ছল পরিবার বলতে একটাই ছিল, গুপ্তদের বাড়ি। সে বাড়ির ছেলে ইন্দ্রমোহন গুপ্ত ওনাদের গ্রামের প্রথম গ্র্যাজুয়েট। এ গল্প তার নয় অবশ্য। তা গুপ্তদের ছেলেটি লেখাপড়াতে যেমন ভালো, তার স্বভাবটাও ছিল তেমনি দিলদরিয়া। ক্লাসের বন্ধুদের মাঝে মাঝেই সে গ্রামের ময়রার দোকানে খাওয়াতে নিয়ে যেত। তখন বেশ বড় বড় রসগোল্লা 14 পয়সায় 1 সের। ছাত্রদের জন্য এটা 2 পয়সা কনসেশন, অন্যদের জন্য 16 পয়সা, অর্থাৎ 1 সিকি, মানে 4 আনা সের দর। কেন ময়রা ছাত্র কনসেশন দেয়? কেননা সে যে আবার স্কুলের দপ্তরিও। গ্রামের স্কুলের বিল বই বাঁধাই, নাম রেজিস্টার, খাতা বাঁধাই, লাইব্রেরির বই বাঁধাই, সব তো তারই ডিউটি কি না? তাই ছাত্রদের সে শখ করে কনসেশন দেয়। সবাই ওর স্কুলেরই ছাত্র। একটাই মাত্র হাই স্কুল সেখানে ছিল, 7টা গ্রাম মিলিয়ে। 1 সের রসগোল্লা মানে বড় বড় 16টা। 4 জন বন্ধুতে 4টে করে খেয়ে ফেলা যেত। 17-18 বছর বয়স তখন, খাণ্ড হজমের শক্তি আছে। ডাক্তারবাবুদের একদিন গুপ্তদের ছেলে রসগোল্লা খাওয়াতে নিয়ে গেছে। বলেছে 1 সের মণিমোহন। ময়রাই রসগোল্লা বানাতে শিখে এসেছিল কলকাতার কোন খানদানি ময়রার কাছে। তখনও পূর্ব বাংলার স্পঞ্জ রসগোল্লার চল হয়নি, এবং এই স্পেশাল মিষ্টান্নের স্পেশাল নামকরণও হয়েছে। গ্রামের লোক সবাই ওটাকে বলে মণিমোহন। সাদা সিধা রসগোল্লা বলে ডাকে না। রসগোল্লা আর একটু অন্য রকমের খেতে হয়। সেদিন মিষ্টি দিয়েই প্রসাদ দপ্তরি বলল যে, দাদাবাবু, আপনার কিন্তু 1 টাকারও বেশি ধার জমে গেছে। তখন গ্রামে ওই রকমই সবাই ধারে খেত, এটা কোনো ব্যাপারই নয়। বাবুদের বাড়ির ছেলেটির স্বভাবও মন্দ নয় যে ধার শুধবে না, নিশ্চয়ই শুধে দিত। কিন্তু হঠাৎ বন্ধুবান্ধবদের সামনে ওভাবে বলায় যে অপমানিত বোধ করলো। বলল, তবে অন্য দোকানে মিষ্টি খাওয়াবো তোদের, চল, এই নাও তোমার টাকা, কিন্তু সেই কথাটা ওদের বলে দেব। শুনেই প্রসাদ দপ্তরির মুখখানা কেমন যেন পাল্টে গেল। প্রচণ্ড ভয় পেয়ে সে বলল, থাক দাদাবাবু, টাকা এখন থাক না, টাকা নিয়ে কোনো তাড়া তো নেই, কেবল মনে করিয়ে দেওয়া আর কি, পাছে ভুলে টুলে যান, আপনারা বড় লোক মানুষ, হিসাবপত্তর তো রাখেন না, তাই খেয়াল করিয়ে দেওয়া আর কি, যেন কিছু মনে করবেন না। ওসব আজে বাজে কথা নাড়াচাড়া করে কাজ নেই, আপনার সুবিধে মতো দামটা মিটিয়ে দিলেই হবে। 1 সের রসগোল্লার হাড়ি সাফ করে বেরিয়ে এসে ডাক্তারবাবুরা তো বাবুদের ছেলেকে ঘিরে ধরেছেন। কি কথা বলতে বারণ করলো সেটা তো বল। সেও বলবে না, এরাও ছাড়বেন না। শেষে রাত্রি হয়ে গেল, মশা কামড়াতে লাগলো, বাঁশঝাড়ের 4 তারার ভিড় লেগে গেল, ঝিঝি পোকা তীব্র সুরে চেঁচাতে থাকলো, এবং গুপ্তবাড়ির ছেলে আর না পেরে অস্থির হয়ে বলেই ফেলল ময়রার গুপ্ত কথাটা। বেশ বেশ বলছি, কিন্তু তোরা আগে প্রমিস কর যে কাউকে কখনোও বলবি না। কালির দিব্যি। বিনা বাক্যে কালির দিব্যি নেওয়া হয়ে গেল। তখন গুপ্তবাড়ির ছেলের মুখ থেকে গুপ্ত কথাটিও প্রকাশ হলো। কথাটি এই যে, মণিমোহন, রসগোল্লার ওই ক্ষীরমোহনের মতো শুনতে নামটি আসলে প্রসাদ দপ্তরির ব্যক্তিগত প্রেমপত্র। ওরই স্ত্রীর উদ্দেশ্যে, নতুন বউকে খুশি করবার জন্যই ওর নতুন পাকের রসগোল্লা বানানো শিখে এসেছিল কলকাতা থেকে। তরুণ ময়রা প্রসাদ এবং স্ত্রী যখন খুবই পছন্দ হলো মিঠাইটি, প্রথমে ভেবেছিল নাম দেবে পিয়া পাসন্ত, আমের নামে নাম। তারপর বদলে সংস্কৃত নাম দেয়াই পছন্দ করলো। মিষ্টান্নের অমন মোগলাই নাম ভালো না, ওতে যেন কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধ। নতুন মিষ্টির ডাকনাম হলো মণিমোহন।
নামটি সবারই মনের মতো। আর ওর স্ত্রীর ডাকনামটা কি? মণি। মণি, তাই তো মণিমোহন। মণিকে মোহিত করবে বলেই তার আগমন। কিন্তু এই গল্প নিতান্তই ব্যক্তিগত। একদিন কি করে যেন বাবুদের ছেলে জেনে ফেলেছে, কিন্তু কোনো রকমেই এই গল্প তো গা শুদ্ধ লোকের জানলে চলবে না, এমনকি বাড়ির লোকেরও নয়। বাড়ির লোকে কবেই ভুলে গেছে বউয়ের নাম কি। বৌমা, বৌদিদি, খুড়ি, জেঠি বলেই তো ডাকে সবাই। পাড়ার লোকে বলে ময়রার বউ। ফুলমণি তার নাম বটে, কিন্তু মণি বলে তো কেউ ডাকে না। এক মধ্যরাত্রের উচ্ছল মণিমোহন অন্ধকারে প্রসাদ ময়রা একা একা মণি নামটি ধরে। তারই সঙ্গে মণিমোহন শব্দটি এখন 7খানা গ্রামের লোকের মুখে মুখে চলছে। সবাই জানে, হ্যাঁ, মিষ্টি বটে একখানা, কিন্তু কেউ জানে না তার মণির মধ্যে কার চোখের মণিটি বসানো আছে। সে খবর হঠাৎ জেনে গেছে এই বাবুদের ছেলেটা। একদিন কি একটা জমির দলিলের ব্যাপারে ওর কাছে কী সব পড়াতে গিয়েছিল প্রসাদ, তখন জেনেছে ওর বইয়ের নাম ফুলমণি। সেই থেকে হাতে পায়ে ধরে ময়রা ওকে মানা করেছে, কাউকে যেন জানাস না বাবা, যত চাস রসগোল্লা খাওয়াবো। বইয়ের নামে সোহাগ করে মিষ্টান্নের নাম রেখেছে প্রসাদ। একথা রটে গেলে লজ্জার অবধি থাকবে না। 7খানা গ্রামে আর মুখ দেখাতে পারবে না সে। এতদিন বাবুদের ছেলে তার কথা রেখেছিল, আজ ভেঙে গেল। কিন্তু ডাক্তারবাবু বললেন, আমরাও কথা রেখেছিলাম। 4জন ছেলে গ্রামে থাকতে কেউ কখনো কাউকে বলিনি মণিমোহন রসগোল্লার মণির খনিটি কোনখানে। এমনকি দপ্তরিও জানতো না যে আমরা তার গুপ্ত কথাটি জেনে ফেলেছি। কেবল যখনই মণিমোহন খেতাম পরস্পরের দিকে তাকিয়ে চোখে চোখে হাসতাম, যে হাসির অর্থটি কেবল আমরাই জানি। তার মানে বাবুদের বাড়ির সামনেই আপনাদের ব্ল্যাকমেলে নিয়ে রসগোল্লা খাওয়াতো, পয়সা দিত না? কি অন্যায়! সবসময় না দিলেও মাঝে মাঝে কিন্তু দিত। সেদিন লজ্জা পেয়ে ও কথা বলেছে। ছেলেটা কিন্তু সৎ ছিল। ব্ল্যাকমেলিং করলে তাকে তো সৎ বলা যায় না। ছোটরা এমন ব্ল্যাকমেলিং প্রায় করে। যেমন ধরো, তুই যে সেদিন আচার খেয়েছিলি মাকে বলে দেবো, তাহলে এখন তোর পেয়ারাটার ভাগ দে, এই ধরনের আর কি। এটা ঠিক সৎ অসতের গণ্ডির মধ্যে পড়ে না। ব্ল্যাকমেলিং শব্দটা বেশি ভারী কি, ওটা বাদ দাও, বরং বলো জব্দ করতো। জব্দ করার মধ্যে মজা আছে, কিন্তু ক্রাইমের গন্ধ নেই। গল্পটা কেমন লাগলো তোমাদের? আজকালকার দিনে চলবে? চলবে না। আজকাল তো বইয়ের নামে লোকে বাড়ির নাম রাখে, দোকানের নাম দেয়, কোম্পানিরও নাম দেয়। আগে দিত মায়ের নামে, এখন দেয় বইয়ের নামে। রেওয়াজ পাল্টেছে। এই গল্প শুনে আজকাল ছোকরারা ভাববে এতে আবার অদ্ভুতের কি আছে। বইয়ের নামে প্রিয় মিষ্টান্নর নামকরণের কর্মে স্বামীটির যে এত লজ্জার কারণ থাকতে পারে, সেটাই অবান্তর ভাবনা তাদের কাছে। হাজার হোক, নিজের বইয়ের নামেই তো প্রিয় মিষ্টির নাম রেখেছে, পরের বইয়ের নামে তো নয়। লজ্জার কেন, বরং গর্বেরই ব্যাপার বলুন। বউকে আমি কতটা ভালোবাসি সেটা কি মানুষজনের জানা উচিত নয়? লুকোছাপার কি আছে? বউকে ভালোবাসা তো অন্যায় নয়, বরং আজকের বাজারে সপত্নী প্রেম রীতিমতো দুর্লভ গুণ। এ নিয়ে স্বামী স্ত্রী উভয়ের অহংকার করার হক আছে। ময়রা তার বউকে খ্যাতনামনি মহিলা করে দিলেও বলছো, এই জন্য তাকে পদ্মশ্রী দেবে তুমি, ভারতরত্ন দেব। হঠাৎ 12 বছরের মেয়েটা বলল, একটা বোকা লোককে নিয়ে এত কথার কি আছে মা? ময়রাটা ভীষণ বোকা ছিল, নইলে শুধু শুধু ছেলেগুলোকে অত রসগোল্লা খাওয়ায়। বইয়ের নামে মিষ্টির নাম দিয়েছি, বেশ করেছি, তোর তাতে কি, এই তো বলা উচিত। তা নয়, পায়ে পড়ি মিষ্টি খাও, দোহাই তোমার, যেন কাউকে বলো না। এসব আবার কি? অ্যাবসার্ড। ওর ঠকাই উচিত, যেমন বুদ্ধুর মতন লজ্জা। ডাক্তারবাবু এবার সভাসায় বলে ফেললেন, এই লজ্জাটার পিছনে তো কোনো যুক্তির বালাই নাই, নেহাতি অযৌক্তিক লজ্জা, যেটা নাকি প্রেমের লজ্জা। স্বামী স্ত্রী দুজনের মধ্যকার গোপন কথাটুকু লোক জানাজানি হইয়া গেলে কোনো মেটেরিয়াল লস নাই বটে, শুধু একটা
অধরা রহস্য ঘুইচ্চা যাবে। সেই একটা মস্ত লস কিন্তু। ময়রা বইয়ের নাম ফুলমণি। ময়রা তাকে তাকে আদর কইরা ডাকে মণি বইলা। সেই আদরের গোপন নামটি দিয়াই যে মিষ্টির নাম। ফুলমণি মোহন তো নয়, শুধু মণিমোহন যে। তাই তো বেশি গোপন, বেশি সুকুমার, বেশি লজ্জার। কানে কানে ডাকার নাম কি না? সেইটা 7 গ্রামের মানুষের বাইরে লোকেরা সবাই জানবে। প্রাইভেট ফর্ম অফ অ্যাড্রেস। ময়রার তাই অত লজ্জা। তখনকার দিনে এইসব ঘরোয়া ব্যাপারের খুব সামাজিক গুরুত্ব ছিল তো। বউটারই ছিল ভীষণ লজ্জা। হাটে বাজারে সবাই তার বরের দেয়া আদরের ডাকনামটা যদি জেনে যেত, বউটা হয়তো লজ্জায় গলাতেই দড়ি দিত। কিছুই বলা যায় না। সেই নারায়ণচন্দ্রের মতো পায়ে হেঁটে মামা বাড়ি পালিয়েও যেতে পারত। চক্ষু লজ্জা তখনকার কালে বড় বিষম জিনিস ছিল। কে নারায়ণচন্দ্র ডাক্তারবাবু? নারায়ণচন্দ্রের গল্পটা তো জানি না। নারায়ণচন্দ্র আমাদের স্কুলের ছেলে। একই সেন্টারে পরীক্ষা দিচ্ছিলাম, কিন্তু অন্য বিল্ডিংয়ে তার সিট। দেখা হয় নাই পরীক্ষার হলে। আমার মামা বাড়ির গ্রামে তার বাসা। ম্যাট্রিক পরীক্ষা শেষ হলে আমি মামা বাড়ি গেলাম বেড়াতে। গিয়ে নারায়ণের বাড়িতে গিয়েছি তার পরীক্ষা কেমন হলো খবর নিতে আর আড্ডা টাড্ডা মারতে। তা নারায়ণচন্দ্রের মা বেরিয়ে এসে কান্নাকাটি জুড়ে দিলেন। পরীক্ষা দিয়ে নারায়ণ আর বাড়ি ফিরে নাই। কি ব্যাপার, কি ব্যাপার? খোঁজ খোঁজ খোঁজ। নারায়ণচন্দ্র গেল কোথায়? এমন সময়ে নারায়ণের মামা বাড়ি থেকে তার মামার চিঠি নিয়ে একজন মুনিশ এলো। মামাবাবু লিখেছেন, নারায়ণচন্দ্র পালিয়ে গিয়েছেন মামার বাড়িতে। তিনি সেখানে ভালোই আছেন। পরীক্ষার হলে টুক ছিল, মাস্টারমশাই হল থেকে বের করে দিয়েছেন। পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে। মাকে কিভাবে মুখ দেখাবে তাই লজ্জায় বাড়ি ফেরে নাই। এক্কেবারে হাঁটতে 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 সেই মামার বাড়িতে হাজির হয়েছে, খুব ক্লান্ত শ্রান্ত অবস্থায়। মামার দিদিমার আদরে এখন সে ভালোই আছে, ভাবনার কিছু নাই। তবে চুপি করে টুকতে গিয়ে ধরা পড়ে লজ্জায় দুঃখে সে গ্রামে ফিরতেই পারছে না। গ্রামে মুখ দেখাতে সংকোচ হচ্ছে তার। শেষে গ্রামেরই একজন কর্তা ব্যক্তি নিজে মামা বাড়িতে গিয়ে নারায়ণকে গ্রামে ফেরত আনলেন। তার বাবা ছিলেন না। পরের বছর নারায়ণচন্দ্র ভালোভাবেই পাশ করলো 2nd ডিভিশনে। এই তো নারায়ণচন্দ্রের গল্প, চক্ষু লজ্জার গল্প। অন্যায় করেছে জানে, মুখ দেখাতে নাই তা জানে। আর এই বছর 10 আগে আমি হাজরা পার্কের পাশ দিয়ে যাচ্ছি। ওখানে একটা কলেজ আছে। সেই কলেজের সামনে দেখি সদেরেক ছাত্র খুব জোর জোর স্লোগান দিচ্ছে, চেঁচামেচি করছে, চলবে না চলবে না, দিতে হবে দিতে হবে। কিন্তু এসে পাই না ছাত্র পরিষদ, বোঝা গেল না। বাড়িতে গিয়ে ছেলেদের জিজ্ঞেস করলাম, জানিস ওই কলেজের সামনে আজ কিসের মিটিং ছিল? ঝান্ডা টান্ডা কিছু দেখলাম না, অথচ অনেক ছেলে চেঁচামেচি করছিল। পরীক্ষা পিছোতে বলছে। ছোট ছেলে হেসে বলল, না না, ওরা ওরা তো আরে হওয়া ছেলে সব। হলে টুক ছিল বলে হল থেকে তাড়িয়ে দিয়েছে ওদের। ওরা তাই ধর্ণা দিচ্ছে, ওদের দাবি মানতে হবে, ওদের পরীক্ষা ক্যান্সেল করা চলবে না, 150 ছেলের ভবিষ্যৎ নষ্ট করা চলবে না ইত্যাদি। বেশ মুশকিলে ফেলে দিয়েছে ওরা অ্যাডমিনিস্ট্রেশনকে। তখন নারায়ণচন্দ্রর মুখখানা আমার মনের চোখে ভেসে উঠল। সে বেচারি বাড়ি ফিরতে ভরসা পায় নাই। মায়ের সামনে দাঁড়ানোর মুখ ছিল না তার। টুক ছিল বলে এতই মরমে মরে গিয়েছিল। আর 50 বছর পরে এদেরও দেখলাম। লজ্জাহীন তো বটেই, উল্টে তারা দলে ভারী বলে টুকেই পাশ করাতে হবে এই বলে জোর গলায় দাবি জানাচ্ছে। এও সম্ভব? স্বচক্ষে দেখলাম এই তো তোমাদের যুগের চেহারা। কি করেই বা তোমরা মণিমোহনের লজ্জার রহস্যটা টের পাবে? অন্যায় করলেও এই যুগে লজ্জা শরমের বালাই নেই। বিনা অপরাধে চক্ষু লজ্জার তো প্রশ্নই ওঠে না। 12 বছরের মেয়ে কিছু বলল না। 16 বছরের মেয়ে বলল, না তা কেন? প্রাইভেট কোনো সম্বোধন থাকলে সেটা পাবলিক হয়ে যাওয়াটা এখনও বেশ লজ্জার, তাই না রে টিভি ডিনার? বলে ছোটো বোনের দিকে চোখ টিপল। ছোটো অমনি হাত তুলে মারতে ছুটল। মারবো কিন্তু দিদি, ফের যদি বলে দিয়েছ। ব্যাপার কি ব্যাপার কি?
ডাক্তারবাবু মহা উৎসাহিত হয়ে উঠলেন। টিভি ডিনারটা কি জিনিস বলবে না দিদি? বলে দিই, তাহলে আমিও বলে দেবো কিন্তু। কোনটা? চ্যবনপ্রাশ। যা, খবরদার টুম্পা। কি হচ্ছে এসব? ডাক্তারবাবুর বিভ্রান্ত স্বর শুনে আমি বললাম, ঠিক আছে, তবে না হয় আমিই বলে দিচ্ছি। ছেলেবেলায় আমেরিকাতে যখন টেলিভিশনে ভালো ভালো খাবারের বিজ্ঞাপন দিত, রঙিন টুকটুকে আইসক্রিম বা টুসটুসে পুডিংয়ের বিজ্ঞাপনের ছবি দেখালেই আমার এই ছোটো কন্যাটি সেটা চেটে দিতে চেষ্টা করত। তখন ওর বয়স বছর দেড়েকও হয়নি। খুকুতাই নাম দিয়েছিল টুপ্পুসের টিভি ডিনার। আর দিদিরটা? আর ওর দিদি হজমিগুলি ভেবে এক খাবলা চ্যবনপ্রাশ খেয়ে ফেলেছিল। হাসতে হাসতে ডাক্তারবাবু বললেন, এই তো, তাহলে এখনও চক্ষু লজ্জার দিন যায় নাই। ভুলভ্রান্তির জন্য লজ্জা সংকোচ এখনও আছে। বাহ বাহ, এসব ব্ল্যাকমেলিংয়ের টেন্ডেন্সি কিন্তু ভালো না। তাই বলে কারো উইকনেসকে এক্সপ্লয়েট করতে নাই। বারে, তা নইলে সংসার চলবেই না মোটে। পলিটিক্স চলবে না, ভোটাভুটি হবে না, ব্যবসা বাণিজ্য বাজার দোকান কিছুই চলবে না। সবাই সবার উইকনেসকে এক্সপ্লয়েট করেই তো রুজি রোজগার করে। সেই কারণেই তো কালোবাজারি চলতে পারে এবং টিউশনির চাকরি। একজন যেখানে দুর্বল, সেইখানেই আরেকজনের বল। মহা উৎসাহে বাংময়ী হয়ে ওঠে। আমিই বলতে থাকি, এই যেমন আমাদের যদি অসুখ না করতো, তাহলে আপনি ডাক্তারবাবু হয়ে কাদের অসুখ সারতেন? হো হো করে হেসে উঠে ডাক্তারবাবু বললেন, এইটাই সার কথা কইলা তুমি। তোমাগো উইকনেস এক্সপ্লয়েট কইরাই সেনা আমগো অন্য। এইটারেও কি ব্ল্যাকমেলিং কও নাকি তোমরা? পরিশিষ্ট। ডাক্তার সুবোধ চট্টোপাধ্যায়কে পাড়ার গরিব মানুষরা সবাই দেবতা বলতো। বিনামূল্যে চিকিৎসা তিনি তাদের বাড়িতে গিয়ে করে আসতেন। খবর দেবার অপেক্ষা। হঠাৎ শুনলাম ডাক্তারবাবুর ক্যান্সার ধরা পড়েছে। ছেলের কাছে আসানসোলে গেছেন। চোখের পলকটুকু না পড়তেই ডাক্তারবাবু চলে গেলেন। আমরা তাকে বলতে পারিনি, এ শুধু আষাঢ় মেঘের আধার, এখনও রয়েছে বেলা। চোখ বুঝলে দেখতে পাই মাথায় শোলার হ্যাট, পায়ে বুট জুতো, চৈটেকের পিঠে সওয়ার হয়ে আমাদের ডাক্তারবাবু লাফিয়ে পার হয়ে যাচ্ছেন ডুবোচর, বাদাজমি, গ্রামগঞ্জ। তার মাথার উপরে জ্বলন্ত বৈশাখের সূর্য।